হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওর মধ্যে আমাদের আজকে ঝড় উঠুক না উঠুক, আজকের ক্লাসের মধ্যে একটা ঝড় উঠতে চলেছে। কারণ কি, আজকে আমরা সবাই মিলে একসাথে পড়বো ৭০ লাইনের একটা কবিতা। মনে হবে বিশাল বড় কবিতা, বাট একদম কঠিন কবিতা নয়, খুবই সোজা কবিতা। অ্যালফ্রেড লর্ড টেনিসনের দেখতে পাচ্ছ ইউলিসিস, এই কবিতাটা আজকে আমরা লাইন বাই লাইন আজকে এই ওয়ান শট লেকচারের মধ্যে কমপ্লিট করব। এবং তোমরা যদি আজকের এই ভিডিওটা কমপ্লিট দেখে নাও, তাহলে দেখবে তোমরা ইউলিসিস থেকে যাই কোশ্চেন পড়ো তুমি ডেফিনেটলি করতে পারবে, তোমার কোথাও কোনো এমসিকিউ আটকাবে না। তো আজকের এই ক্লাসটা কিন্তু খুবই স্পেশাল, তাই জন্য তোমরা এই আজকের ক্লাসটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর ক্লাস 12 এর এই জার্নিতে তোমাদের যদি কারো কোথাও কোনো ডাউট, কোয়েরি, কোনো কোয়েশ্চেন, যাই হোক কোনো সমস্যা যদি থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং আমাদের এই সিরিজটা টোটালি ফ্রি অফ কস্টে চলবে, কোনো রকম কারো কাছ থেকে কোনো রকম কোনো অ্যাকচুয়ালি টাকা নেওয়া হবে না। একদম ইউটিউবে ফ্রিতে আমি ক্লাস নেব। এবং তার সাথে তোমাদের ইউটিউবে মাঝে মাঝে আমি লাইভ ক্লাস আসবো, যেখানে আমি কি করব, যেখানে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এবং তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সাজেশন নিয়ে আমি চলে আসবো। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখো নিচে ওখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, হেল্প স্টুডেন্টস আমাদের অফিসিয়াল চ্যানেল, সেখানে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, চলো তাহলে শুরু করি আমাদের আজকে ক্লাস অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখা ইউলিসিস। ওকে, আচ্ছা। তো সবার আগে দেখো এখানে দেখতে পাচ্ছ উচ্চারণ কি করবে, ইউলিসিস, উলিসিস নয় কিন্তু ইউলিসিস। ঠিক আছে, তো ইউলিসিস হবে। তো এই ইউলিসিস কে লিখেছেন, ইউলিসিস দেখো আমাদের লিখেছেন অ্যালফ্রেড লর্ড টেনিসন। এবার তোমাদের মনে অনেকের প্রশ্ন আসবে যে দাদা অ্যালফ্রেডের পরে কমাটা দেওয়া হয়েছে কেন, কেন কমা, তুমি কি ভুল করে দিয়ে দিয়েছো? না না, ভুল করে দিইনি। এই কমাটা দেওয়া হয়েছে যদি এই লর্ড, এটা তোমার উপাধি, এই যে লর্ড উপাধি, তাই না, এই যে লর্ড উপাধিটা যদি আগে বসতো তাহলে কিন্তু কমা হতো না। যেমন সাপোজ লর্ড অ্যালফ্রেড টেনিসন, বাট যেহেতু লর্ডটা মাঝখানে বসেছে তাই জন্য অ্যালফ্রেডের পর একটা কমা দিতে হবে। তো অ্যালফ্রেড লর্ড টেনিসন, ওকে, আমাদের ইউলিসিস লিখেছেন। কি রয়েছে কবিতার মধ্যে সম্পূর্ণ আজকের এই ক্লাসের মধ্যে আমরা বলবো তোমাদের। এবার এই অ্যালফ্রেড লর্ড টেনিসনটা কে আগে একটু আমরা জেনে নিই। অ্যালফ্রেড লর্ড টেনিসন হচ্ছেন একজন ভিক্টোরিয়ান একজন পোয়েট, মোস্ট প্রমিনেন্ট ভিক্টোরিয়ান পোয়েট। ভিক্টোরিয়ান পোয়েট কালকে বলে দাদা, এই যে ভিক্টোরিয়ান নামটা বললে, ভিক্টোরিয়া আমাদের কি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের কথা বলছো? ভিক্টোরিয়া এজ বলতে যখন আমাদের গ্রেট ব্রিটেনকে কুইন ভিক্টোরিয়া রুল করছিলেন, তখন সেই সময়কালকে বলা হয় কি ভিক্টোরিয়ান এজ। তাহলে মনে থাকবে যে যখন কুইন ভিক্টোরিয়া গ্রেট ব্রিটেনকে রুল করছিলেন, তখন সেই যে টাইম পিরিয়ড বা সেই যে একটা এজ, ওই এজটাকে আমরা বলি অ্যাকচুয়ালি কি বলে থাকি, ভিক্টোরিয়ান এজ বলে থাকি, ওই পার্টিকুলার অ্যাকচুয়ালি বলতে পারো পিরিয়ডটাকে। ওকে, এবার এই আমাদের ভিক্টোরিয়ান এজের একজন মোস্ট সেলিব্রেটেড কবি হচ্ছে অ্যালফ্রেড লর্ড টেনিসন। ওকে, তো এই যে ইউলিসিস, এই চরিত্রটা খুব একটা গুরুত্বপূর্ণ চরিত্র। যেমন ভাবে দেখবে তোমরা কোনো সিনেমার মধ্যে বা কোনো নাটকের মধ্যে দেখবে এরকম কিছু চরিত্র দেখতে পাও যেগুলো বাকিদের থেকে আলাদা, তাদের বলতে পারো তাদেরকে বাকিদের থেকে বেশি পরিমাণে মানুষ মানে অনার করে, হোমেজ করে, এবং তার থেকে বড় কথা তারা চেষ্টা করে, এবং ওই পার্টিকুলার চরিত্রটা যদি আমাদের সিনেমার মধ্যে থাকে তাহলে দেখবে আমাদের সিনেমাটা দেখার আগ্রহটা আরো দ্বিগুণ বেড়ে যায়। তাই তেমনই ভাবে ইউলিসিস এই চরিত্রটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চরিত্র। চলো তার আগে একটা গল্প শোনা যাক তোমাদের। গল্পটা হচ্ছে আমাদের গ্রিক মাইথোলজিতে আমরা একটা এপিকে আমরা জানতে পারি, যেটা কে লিখে, যেটা হচ্ছে হোমার লিখেছেন। কে লিখেছেন? হোমার লিখেছেন। ওকে, আচ্ছা, হোমারের লেখা ইলিয়াড বলে একটা এপিক রয়েছে। কি নাম? ইলিয়াড। ওকে, ইলিয়াড, আইলিয়াড না, ইলিয়াড। ওকে, ইলিয়াড নামক একটা এপিক রয়েছে। কি হচ্ছে ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে যে দুটো অঞ্চলের মধ্যে, একটা কি, একটার নাম হচ্ছে স্পার্টা। কি নাম? স্পার্টা, SPARTA, আর একটা হচ্ছে আমাদের অন্যদিকে ট্রয়। ওকে, স্পার্টা আর ট্রয়। ওকে, এই দুটো জায়গার নাম দেখতে পাচ্ছ? আচ্ছা বেশ, এই যে ট্রয়, এই ট্রয়ে বলতে পারো হচ্ছে
একজন রাজা ছিলেন, তার নাম কি? তার নাম হচ্ছে প্রিয়ম। তার নাম কি? তার নাম হচ্ছে প্রিয়ম। ওকে, এই প্রিয়ম রাজার সন্তানের নাম ছিল পি দিয়ে, কি নাম? প্যারিস। কি নাম? প্যারিস। প্যারিস কি করে? প্যারিস এই স্পার্টায় চলে আসে। স্পার্টায় চলে এসে অ্যাকর্ডিং টু গ্রিক মাইথোলজি গোটা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে মোস্ট বিউটিফুল ওম্যান, তার নাম কি? হেলেন। ওকে, এই হেলেনকে কি করে? অ্যাডাপ্টেড করে, মানে হেলেনকে এখান থেকে নিয়ে গিয়ে ট্রয় নিয়ে চলে যায়। এবার হেলেন অলরেডি ম্যারিড। এবার হেলেনের হাজবেন্ড তার সে খুব রেগে যায় এবং সেই রেগে গিয়ে কি করে? এই স্পার্টার যত বিখ্যাত বিখ্যাত বলতে পারো যোদ্ধারা রয়েছে, গ্রিক ওয়ারিয়ার্সরা রয়েছে, তাদের সবাইকে বলে চলো আমরা যুদ্ধ করব। কার বিরুদ্ধে? ট্রয়ের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। তো তারপর সবাই দল মিলে কি করে? ট্রয়ের দিকে যুদ্ধ করা শুরু করে। ট্রয় তো একটা আইল্যান্ডের মধ্যে রয়েছে এবং চারিদিকে প্রাচীর দেওয়া, তার জন্য তারা ভেতরে ঢুকতে পারে না। এইভাবে হতে 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 এবং সেই যুদ্ধে আমাদের এই ইউলিসিসও ছিলেন কিন্তু এই স্পার্টার হয়ে, ঠিক আছে? ইউলিসিসও কিন্তু একজন মস্ত বড় যোদ্ধা। ওকে, তো এবার এইভাবে হতে 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 10 বছর লেগেছিল, ভাবো 10 ইয়ার্স, একটা যুদ্ধ 10 বছর লেগে গিয়েছিল, ঠিক আছে? এইভাবে যুদ্ধটা কমপ্লিট হয়। তারপরে কি হয়? এবার একটা এরকম মানে একদম শেষের দিকে আমি একটু বলছি। তো যখন এবার আমাদের স্পার্টা ট্রয়ের মধ্যে ঢুকতে পারেনি, তখন সে বলে তাহলে কি করবো আমরা? তখন তারা একটা বুদ্ধি করে। তখন তারা একটা কাঠের তৈরি ঘোড়া তৈরি করে, বিশাল বড় একটা ঘোড়া, ঠিক আছে? এবার সেই ঘোড়ার মধ্যে তারা সবাই একজন 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 করে ভেতরে ঢুকে যায় এবং ওই ঘোড়াটাকে রেখে বাকিরা যারা যারা তারা এদিক ওদিক ঝোপের মধ্যে লুকিয়ে যায়। এবার অন্যদিকে ট্রয়ের অধিবাসীরা বলে যে তাহলে তো আমাদের স্পার্টারা বা গ্রিকেরা আর মেনে নিয়েছে, ওরা পালিয়ে গেছে তাহলে, ওই জন্য এবং আমাদের জন্য এই কাঠের তৈরি ঘোড়াটা একটা গিফট হিসেবে রেখে গেছে। তখন তারা ওই ঘোড়াটিকে কি করে? ওই ট্রয়ের এর মধ্যে ভেতরে নিয়ে যায়। আচ্ছা, এই যে যুদ্ধটা অ্যাকচুয়ালি হচ্ছিল, যুদ্ধটার নাম কি? ট্রোজান ওয়ার। ওকে, ট্রোজান ওয়ার। তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে ইউলিসিস কোন ওয়ারের সাথে অ্যাকচুয়ালি রিলেটেড বা কোন ওয়ারে আমরা ওনাকে দেখতে পাই? অবভিয়াসলি অ্যানসার হবে ট্রোজান ওয়ার। ওকে, আচ্ছা, তো এইভাবে রাত্রেবেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে ট্রয়ের অধিবাসীরা, তখন কি করে? তখন তারা ওই ভেতর থেকে বেরোয় এবং ভেতর থেকে বেরিয়ে তারা গোটা ট্রয়কে ধ্বংস করে দেয়। এবং তার মধ্যে আমাদের ইউলিসিসও রয়েছে এবং আরেকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চরিত্র, তার নাম অ্যাকিলিস। অ্যাকিলিসের নামটা বলা খুবই দরকার, কারণ অ্যাকিলিস হচ্ছেন একজন লেজেন্ডারি ক্যারেক্টার। ওকে, লেজেন্ডারি একজন ফাইটার। এনার একটা গল্প রয়েছে, একটু বলি না গল্প আছে, একটু গল্প ক্লাসে আছে। এনার একটা আলাদা ধরনের বৈশিষ্ট্য রয়েছে। এনার মা, যিনি কি করে, যিনি ভগবানের কাছে বললেন যে ভগবান আমি আমার সন্তানকে কিভাবে চির অমর রাখতে পারি, তখন ভগবান বললেন যে একটা রিভার আছে, তার নাম হচ্ছে থেটিস। ওকে, সো এই থেটিস নামটা আমি লিখে দিচ্ছি এখানে, নামটা হচ্ছে থেটিস। ওকে, এই থেটিস রিভারে গিয়ে তুমি তোমার সন্তানকে ডুবিয়ে দেবে এবং তোমার সন্তানকে ডুবিয়ে দিলে তোমার সন্তান চিরদিনের জন্য অমর হয়ে যাবে। তখনই তার মা কি করে? তার বুড়ালি যেটা আছে না, হিল, ওই হিলটাকে ধরে তাকে উল্টো অবস্থায় এবং উল্টো অবস্থায় তাকে জলের মধ্যে ডুবিয়ে দেয় এবং তারপরে তুলে দেয়। তাহলে দেখো গোটা বডিটা ইমর্টাল হয়ে গেল, বাট একটা জায়গায় উইক পয়েন্ট হয়ে গেল। সেটা কি? সেটা হচ্ছে ওই অ্যাকিলিসের হিল। ওকে, অ্যাকিলিসের হিল তার উইক পয়েন্ট হয়ে গেল। তো এইভাবে যুদ্ধের মধ্যে ওই অ্যাকিলিসকে কেউ মারতে পারেনি, বাট ওনার হিলে আঘাত করে উনি মারা যান। তো এখানে একটা থেকে ইডিয়াম আমাদের চলে আসে। ইডিয়ামটা তোমরা শিখে রাখো, পরবর্তীকালে তোমাদের কাজে লাগবে। যে অ্যাকিলিসের হিল, যেহেতু অ্যাকিলিসের উইক পয়েন্ট, তেমনই ভাবে দেখবে আমাদের হ্যান্ড রাইটিং কোনো সময় উইক পয়েন্ট, আমাদের স্পিকিং স্কিল কোনো সময় উইক পয়েন্ট হয়ে দাঁড়ায়। তো এই উইক পয়েন্টটাকে আমরা বলি কি? অ্যাকিলিসের হিল হিসেবে আমরা বলে থাকি, ঠিক আছে? যে দ্যাট ইজ মাই অ্যাকিলিসের হিল। ওকে, তো উইক পয়েন্ট বলে কিছু হয় না, তোমরা যদি সেটার উপর কাজ করতে থাকো, সেটার উপর অ্যাকচুয়ালি বারবার চেষ্টা করতে থাকো, ডেফিনেটলি তুমি ইমপ্রুভ করে ফেলবে, ঠিক আছে? উইক পয়েন্ট বলে এরকম কিছু হয় যে আমি পারবো না, এরকম কোনো ব্যাপার নেই। ওকে, তো এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি রয়েছে আমাদের এই অ্যাকিলিসের হিল। ওকে, আচ্ছা, তো এই নিয়ে গল্পটা হচ্ছে। এবার এইভাবে 10 বছর কেটে যায়।
এবার ইউলিসিস যখন বাড়ি যাবে একদম পোটলা টোটলা নিয়ে এবার বলছে চলো এবার একটু ঘর যাই, অনেকদিন আমার স্ত্রী সন্তানের সাথে দেখা হয়নি, চলো এবার একটু তাদের দেখি তারা কেমন কি আছে। তো এরপর তারা কি করে, তাদের নৌকা নিয়ে বা তাদের শিপ নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু বেরিয়ে পড়াতে এত সহজ নয়, মা বাড়ি এসেছে মা বাড়িতে যাত্রী চলে যাবে তা তো নয়। তো তাদের বাড়ি ফিরতে আরো এক্সট্রা 10 ইয়ার্স লেগে গেছে। ভাবো 10 বছর যুদ্ধ করতে লেগে গেল, আরো 10 বছর, ভাবো 20 ইয়ার্স ফর সাচ আ লং টাইম, 20 ইয়ার্স আরো লেগে গেল তাদের বাড়ি ফিরতে। ভাবো 20 ইয়ার্স লেগে গেল, ঠিক আছে। তো এই 20 ইয়ার্স এই যে লেগে গেল 10 বছর এক্সট্রা, এই 10 বছরে ইউলিসিস কিন্তু সে বিভিন্ন জায়গায় সি ভয়েজ করেছে, মানে সামুদ্রিক যাত্রা করেছে, বিভিন্ন জায়গা ঘুরেছে, আনন্দ করেছে, আইল্যান্ডে গেছে, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করেছে। তো লোটাস ইটার বলে একটা কবিতা রয়েছে, এরকম অনেক বিভিন্ন ধরনের ঘটনা উনি কি করছে, এক্সপেরিয়েন্স করেছে। তো উনি একজন এক্সপেরিয়েন্স পারসন হয়ে গেছে। তো যার জন্য ভাবো 10 বছর তুমি ক্রিকেট খেলে যাচ্ছ বা 10 বছর তুমি এমন কাজ করে যেটা তোমার সবথেকে পছন্দের কাজ, সেই কাজটা যদি তোমাকে বলে তুমি আর কালকে থেকে ড্রয়িং হোক ক্রিকেট হোক তুমি আর খেলতে পারবে না, তখন তোমার মনের মধ্যে কেমন অনুভূতি হবে? তখন মনে হবে যে না আমি ক্রিকেট খেলবো না, আমি ড্রয়িং করবো না, আমি ডান্স করবো না, আমি সিঙ্গিং করবো। যেই কাজটা আমরা এতদিন ধরে করে আসি সেই কাজটা যদি হঠাৎ করে আমরা একটা থামিয়ে দিই, স্টপ করে দিই, তাহলে দেখবে আমাদের মনটা খুবই বেদনাহত হয়েছে। তেমনই ভাবে এই ইউলিসিস কবিতার মধ্যে তোমরা দেখতে পাবে ইউলিসিস যখন বাড়ি ফিরেছে সে রাজা হয়ে গেছে, এবং রাজা হয়ে সে রাজ্যে সব জিনিস সামলাচ্ছে, কিন্তু তার মন পড়ে আছে সেই সমুদ্রের পাড়ে, সেই সমুদ্রে যাওয়ার চেষ্টা সে বারবার করছে। সেই কবিতাটা বা সেই মনের কথাটি আমাদের অ্যালফ্রেড লর্ড টেনিসন ওনার এই ইউলিসিস কবিতার মধ্যে আমাদের দেখাবেন, এবং এই কবিতাটার মধ্যে দিয়ে আমরা দেখব ইউলিসিস কিভাবে মনের ইচ্ছাটাকে আমাদের কাছে প্রকাশ করছে, এবং আমরা যেন মনে হচ্ছে ইউলিসিস তোমার সামনে রয়েছে এবং আমরা সবাই মিলে ইউলিসিসের গল্প শুনছি যে ইউলিসিস কিভাবে সে তার আবার সামুদ্রিক যাত্রা শুরু করবে। তেমনই ভাবে দেখবে যে ইউলিসিসের এই চরিত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চরিত্র। এই চরিত্রটা তোমরা শুধুমাত্র যে কবিতা থেকে অ্যান্সার করলে নাম্বার পাবে এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, বাট এই কবিতাটা কিন্তু তোমার লাইফ বদলে দিতে পারে, তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে দিতে পারে। তুমি আজ এখানে আছো, তুমি কাল এখানে চলে আসবে, এইভাবে কবিতাটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। চলো তাহলে আর কিছু বেসিক কথা বলে আমরা কবিতাটার মধ্যে যাব। আচ্ছা, তো এই সব ব্যাপারগুলো বুঝতে পারছো তোমরা? লিটারারি এজ মানে ইউলিসিস কোন সময় লেখা হয়েছিল, কোন সময়? ভিক্টোরিয়ান এজ চলাকালীন। আর ইয়ার অফ পাবলিকেশন এটা একটু ভালো করে মনে রাখবে, 1842 তে এটা পাবলিশ হয়। ওনার একটা কালেকশন রয়েছে তার নাম হচ্ছে পোয়েমস নামের একটা কালেকশন আছে, সেখানে এই ইউলিসিস কবিতাটা পাবলিশ হয়। স্টাইল অফ রাইটিং এর মধ্যে বলা হয় ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মানে কি দাদা? ড্রামাটিক মানে হচ্ছে নাটকীয় ভাবে, আর মনোলগ মানে হচ্ছে শব্দোক্তি। অর্থাৎ তুমি নাটকীয় ভাবে যখন আমি এই যে আমি বাবা আমি, তোমরা সবাই তো শুনছো, তাহলে আমি আমার মনের কথাটাকে যে তোমাদের কাছে প্রকাশ করছি, দ্যাট ইজ ড্রামাটিক মনোলগ। যেখানে আমি একমাত্র ব্যক্তি যে অনেকক্ষণ ধরে আমার মনের কথাটাকে তোমাদের কাছে প্রকাশ করছি, বাট তোমরা কিছু বলছো, তোমরা জাস্ট হিয়ারিং করছো, লিসেনিং করছো, সেটা কি বলি আমরা? ড্রামাটিক মনোলগ। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে দাদা কেন ব্যবহার করি এটা? এইটা ব্যবহার করলে তোমার মনের কথার সম্পর্কে আমরা জানতে পারি। যেমন দেখবে আমাদের মনে কোথাও দুঃখ লাগে যে জানিস আমার ওই ফ্রেন্ডটা, আমি আগের দিন ওর টিফিন নিয়ে গেলাম, ও আমার জন্য বলছিল টিফিন নিয়ে আসবে, চাউমিন নিয়ে আসবে, বাট আমার জন্য আনেনি। তুমি তোমার এই কথাটা অন্য কাউকে, একটা বন্ধুকে তুমি বলছো, দেখবে আমরা তখন মনের কথাগুলোকে বলি না, আমার জানিস খুব খারাপ লেগেছে, আমি ওর সামনে বলতে পারি বাট আমার খুব খারাপ লেগেছে। এটা কি বলে ড্রামাটিক মনোলগ? যখন তুমি তোমার মনের অন্তরে যে কথা, সেই কথাটাকে যখন প্রকাশ করো তোমার কোন একটা ফ্রেন্ডের কাছে, ঠিক আছে, সেটা কি বলে? ড্রামাটিক মনোলগ। তাহলে এর মধ্যে যে ড্রামাটিক মনোলগ কেন ব্যবহার করা হয়? এইটা ড্রামাটিক মনোলগ ব্যবহার করে আমরা কোনো ব্যক্তির সম্পর্কে, ব্যক্তির মনের কথা সম্পর্কে জানতে পারি। তেমনি ইউলিসিসের মনের কথা সম্পর্কে আজকের এই কবিতার মধ্যে আমরা জানব। ওকে, আচ্ছা, তাহলে বুঝতে পারলে ড্রামাটিক মনোলগ কি। তারপরে দেখো জানরা রয়েছে এপিক পোয়েম ইন ব্ল্যাঙ্ক ভার্স। আচ্ছা, এই দুটোর মধ্যে তোমাদের অনেকের মধ্যে কনফিউশন থাকে যে দাদা ব্ল্যাঙ্ক ভার্স আর ফ্রি ভার্সের মধ্যে পার্থক্য বলে দিচ্ছি। দেখো ওকে, ব্ল্যাঙ্ক আর ফ্রি। ওকে,
ফ্রি মানে জানো, ফ্রি মানে একদম ফ্রি ফ্রি ফ্রি, এই সব কিছু ফ্রি, মানে যেখানে তোমাকে কোনো রকম কোনো পে করতে হবে, তাই তো? আর ভার্স মানে জানো, আমরা কবিতা লাইনকে বলি ভার্স, তাই না? তো ব্ল্যাঙ্ক ভার্স, ফ্রি ভার্সের মধ্যে পার্থক্য কি? ব্ল্যাঙ্ক ভার্সে কি হচ্ছে, ছন্দ যেখানে থাকে, আর ফ্রি ভার্স এখানে ছন্দ থাকে না, কোনো রাইম বা রিদিম কিচ্ছু থাকে না, কোনো ছন্দ থাকে না, ছন্দহীন একটা কবিতা সেটাকে বলি আমরা, ছন্দহীন একটা লাইন সেটাকে আমরা বলি কি ফ্রি ভার্স। আর ছন্দযুক্ত কে মানে অ্যাকচুয়ালি ছন্দযুক্ত লাইনকে আমরা বলি কি ব্ল্যাঙ্ক ভার্স। ওকে, ক্লিয়ার? তেমনই দেখো আমাদের এখানে এটা কি রয়েছে জানলা, এপিক পোয়েম, মানে এটা একটা মহাকাব্য, একটা আর মতো ছাঁচে আমাদের তৈরি কবিতাটা ইন ব্ল্যাঙ্ক ভার্স, এবং সেটা ব্ল্যাঙ্ক ভার্সে লেখা রয়েছে। ওকে, এই হচ্ছে ওভারঅল বেসিক ইন্ট্রোডাকশন। এবার একটু থিম সম্পর্কে বলে দিই যে হোয়াট ইজ দ্য মেইন থিম অফ ইউলিসিস। ইউলিসিসের মেইন থিমটা কি? দেখো, the main theme of Ulysses is the search of the meaning of life through adventure. যে ইউলিসিস খুঁজছেন নিজের লাইফের আসল মানেটা খুঁজছেন, হোয়াট ইজ দ্য পারপাস অফ মাই লাইফ, যে আমার লাইফের আসল উদ্দেশ্যটা কি। তোমাদের লাইফের আসল উদ্দেশ্যটা কি? যে তোমরা সবাই শিক্ষার্থী, তোমাদেরকে জীবনে একটা ভালো জায়গায় যেতে হবে, নিজের মা বাবার স্বপ্ন পূরণ করতে হবে এবং নিজে উপার্জন করে সেই জিনিস বাবা মাকে, বাবা বা মায়ের হাতে তুলে দিতে হবে। এটাই হচ্ছে রিয়েল পারপাস আমাদের লাইফের সব, তাই না? তো এখানে ইউলিসিস বলছে যে দ্য মেইন থিম অফ ইউলিসিস ইজ দ্য সার্চ ফর দ্য মিনিং অফ লাইফ থ্রু অ্যাডভেঞ্চার, এবং অ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে আমাদের ইউলিসিস তার আসল জীবনের যে মানে, হোয়াট ইজ দ্য পারপাস অফ হিজ লাইফ, সেটা উনি খুঁজছেন এই ইউলিসিস কবিতাটার মধ্য দিয়ে। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আর যদি কোনো রিলেটেড কোশ্চেন থাকে ইন্ট্রোডাকশন রিলেটেড, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা কবিতাটার মধ্যে যাই সবাই। ওকে, রেডি সবাই? ওকে, রেডি সবাই? বই নিয়ে চলো পড়া যাক। ইউলিসিস অ্যালফ্রেড লর্ড টেনিসন। দেখো, at the very beginning of the poem, এবং কবিতাটা একদম শুরুতে ইউলিসিস বলছেন it little profits that an idle king, যে it little, it মানে এটা লিটল মানে খুব ছোট্ট প্রফিটস রয়েছে, খুব ছোট্ট বেনিফিটস রয়েছে। কিসের বেনিফিট? দ্যাট an idle king, idle মানে হচ্ছে যার লাইফে কোনো রকম একটা নিষ্ক্রিয়, মানে একটা নিষ্ক্রিয় রাজা, যার লাইফে হ্যাভিং নো অ্যাডভেঞ্চার, যার লাইফে কোনো রকম অ্যাডভেঞ্চার। তো বলছে ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডিয়াল কিং, একটা নিষ্ক্রিয় রাজার ছোট্টখাটো কিছু প্রফিট বা বেনিফিটস রয়েছে। আর এখানে আমাদের রাজাকে, এখানে হচ্ছে আমাদের রাজা ইউলিসিস। ইউলিসিস কোথাকার রাজা? ইউলিসিস ইজ দ্য কিং অফ ইথাকা। ঠিক আছে, ইথাকা মানে উনি ঘর ফিরে কোথাকার রাজা হয়ে যান? অফ ইথাকার রাজা হয়ে যান। ওকে, উনি ইথাকার রাজা হয়ে যান কে? আমাদের ইউলিসিস। ঠিক আছে, এটা কিন্তু তোমার এমসিকিউ তে আসতে পারে। ওকে, আচ্ছা তারপরে বাই দি স্টিল হার্ট। হার্ট মানে কি দাদা? হার্ট মানে ফায়ারপ্লেস, যেখানে আগুন জ্বলছে। ঠিক আছে, among these barren crags, barren crags মানে ইথাকাতে যেহেতু রকি আইল্যান্ড রয়েছে, তো রকি আইল্যান্ডে সেখানে কিছু কিছু জায়গায় কি হচ্ছে, সেখানে আগুন জ্বলছে। ম্যাচ উইথ অ্যান এজেড ওয়াইফ, এবং বলছে যে আমার ওয়াইফের নাম কি? অ্যাকচুয়ালি ইউলিসিসের ওয়াইফের নাম হচ্ছে পেনেলপি। ওকে, ওনার ওয়াইফের নাম হচ্ছে পেনেলপি, নামটা মনে রাখবে পেনেলপি, এবং ওনার সন্তানের নামও বলবো, আস্তে আস্তে একটু ওয়েট করো। তাহলে কি বলছে দেখো, বাই দি স্টিল হার্ট, এবং এই একটা স্টিল মানে বলতে পারো মানে আগুন কোন একটা জ্বলছে, সেটা কনস্ট্যান্ট রয়েছে। ঠিক আছে, এই স্টিল হার্ট বা ফায়ারপ্লেস অ্যামং দিস ব্যারেন ক্র্যাকস, এবং এই বলতে পারো রকি আইল্যান্ডে কি হচ্ছে, আগুন জ্বলছে। ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, এবং আমি আমার এজেড যে ওয়াইফ, সেই ওয়াইফের সাথে রয়েছে। আই মেট অ্যান্ড ডোল, মেট মানে কি দাদা? কাউন্ট করা। মেট এমইটি, মেট মানে হচ্ছে কাউন্ট করা। যখন আমরা করতেছি কি করি? গণনা করি। ওকে, কি করি? গণনা করি। অ্যান্ড ডল মানে হচ্ছে ডিভাইড, যখন আমি গণনা করে আলাদা আলাদা করি। কি আলাদা করি? মানে আনইকুয়াল লস আনটু আ স্যাভেজ রেস। স্যাভেজ রেস মানে, স্যাভেজ মানে আনসিভিলাইজড, কিছু করাপ্টেড পারসন, তারা যে ভুল কাজ করে তাদেরকে আমি কাউন্ট করি এবং ডিভাইড করে বলি যে তুমি ভুল কাজ করেছো, তুমি ভুল কাজ করো। এই সকল কাজগুলো রাজাকে অ্যাকচুয়ালি ডেফিনেটলি করতে হতো, তেমন কথা উনি বলছেন। দ্যাট ওয়ার্ড
ওয়ার্ড মানে টু অ্যাকুমুলেট করা, ঠিক আছে, জমা করতে, অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি। এবং কি করে, এবং বলছে যে ওই সকল স্যাভেজ পিপল তারা কি করে, তারা মানে অ্যাকচুয়ালি ঘুমায়, ফিড করে, খাবার টাবার খায়, ঠিক আছে, এদিক ওদিক বিচরণ, মানে অ্যাকচুয়ালি তারা কি করে, তারা প্রয়োজনীয় জিনিসপত্রগুলোকে অ্যাকুমুলেট করে, বাট নো নট মি, কিন্তু কেউ আমাকে জানে না। কে আমি? ইউলিসিস। আমি কে? আমি সেই বড় ট্রোজান ওয়ার যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের একজন গ্রেটেস্ট ফাইটার আমি, আমাকে কেউ জানে না, এরকম হচ্ছে উনি বলছেন। I cannot race from travel, that is very very important। দেখো উনি বলছেন তুমি যেমন ক্রিকেট থেকে তুমি যেমন হচ্ছে অ্যাকচুয়ালি রেস নিতে পারবে না, যেমন তোমরা দেখবে মাঝে মাঝে সময় পেলে গল্প দেখো বা কার্টুন দেখো, সেখান থেকে দেখবে মাঝে মাঝে মনে হয় যে সত্যি একদিন না দিলে যেন কেমন একটা হয়, তো তেমন যেমন বিশ্রাম নিতে পারবে না, তেমন এখানে আমাদের বলছেন যে ইউলিসিস বলছেন যে ট্রাভেল থেকে আমিও বিশ্রাম নিতে পারবো না। I will drink, এবং আমি পান করব, কি পান করব? লাইফ টু দ্য লিস্ট। এবং উনি ওনার জীবনটাকে একটা বলতে পারো হচ্ছে ড্রিঙ্কের সাথে তুলনা করছেন। উনি বলছেন আমার জীবনটাকে আমি একটা ড্রিঙ্কের সাথে তুলনা করছি, এবং ড্রিঙ্কের শেষ পর্যন্ত আমি ড্রিঙ্কটাকে পান করব, আমি ওই পানীয়টাকে পান করব। লাইফের যে পারপাস, লাইফের যে আনন্দ, লাইফকে আমি ঠিকঠাকভাবে ইউটিলাইজ করবো, যেটা উনি বলতে চাচ্ছেন, ঠিক আছে। উনি বলতে চাচ্ছেন যে লাইফে যতটুকু সময় আছে, ঠিক আছে, যেমন তুমি ভাবো একটা মাজা কিনেছো, তো মাজা ভাবো 700 ml কিনেছো, তো 700 ml যে মাজা, ওটা 700 ml ওটা অ্যাকচুয়ালি থাকে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে যে তোমাকে ওর থেকে বেশি তুমি অ্যাকচুয়ালি পান করতে পারবে, তাই না? 700 ml তোমার রয়েছে, তো ওই জন্য বলছে যে আমার লাইফের যতটা পরিমাণে আমার লাইফ রয়েছে, সেই লাইফটাকে আমি একদম কমপ্লিটলি ভাবে আমি ইউটিলাইজ করব। তো ওই জন্য বলছে আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস্ট, এবং আমি আমার জীবনটাকে একদম শেষ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি কাজে লাগিয়ে যাব। অল টাইমস, এবং সব সময় আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, এবং মাঝে মাঝে আমি দারুণ সুন্দর এনজয় করি, ঠিক আছে, দারুণ সুন্দর। দেখবে যেমন আমাদের মাঝে মাঝে হয় না, পরীক্ষা শেষ হলে দারুণ সুন্দর আনন্দ, তখন মনে হয় যে একটু বেশ মানে আলাদাই আনন্দ হয়, তাই না? যে তখন থেকে মনে হয় যে এইটা করবো, এইটা করবো, এইটা খেলবো, এইটা করবো, এইটা করবো, বাট দেখবে যখন 1 মাস হয়ে যায় তখন আর ভালো লাগে, তখন মনে হয় পড়াশোনার জীবনটাই বেশ ভালো ছিল, পড়াশোনার মধ্যে থাকতাম, আনন্দ করতাম, সবকিছু করতাম, ঠিক আছে। তো বলছে আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস্ট, অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, মাঝে মাঝে আমি দারুণ সুন্দর এনজয় করি। হ্যাভ সাফার্ড গ্রেটলি, ভাবো তোমার যদি পায়ে পেরে গেঁথে যায় বা কোথাও লেগে গেল, পায়ে হোঁচট খেয়ে গেল, তুমি কি বলো উফ দারুণ লাগলো তো পায়ে আমার? আমরা কিন্তু বলি না, আমরা কি বলি ও মাগো কি জোর লেগে গেল, তাই তো? কিন্তু দেখো উনি বলছেন, উনি যখন কষ্টের মধ্যে থাকুন উনি তাও বলছেন আমার মানে দারুণ একটা কষ্ট আমি অনুভব করলাম, এই ব্যাপারটা উনি বলছেন। মানে কি শেখাচ্ছেন উনি আমাদেরকে? একটা দারুণ সুন্দর ফিলোসফিক্যাল কনসেপ্ট শেখাচ্ছেন। উনি বলছেন কোনোদিনও ভাববি না যে লাইফে সবসময় আনন্দ থাকবে, আনন্দ থাকলে দুঃখ থাকবে, দুঃখ থাকলে আনন্দ থাকবে। ভাবো যদি অন্ধকার না থাকে লাইটের কি কোনো অস্তিত্ব থাকে? ভেবে দেখো। তেমনই ভাবে ভাবো যদি রাত্রি না হয় দিনের কি তাহলে কোনো অস্তিত্ব থাকবে? বলো। তেমনই বলছে তোমাদের জীবনে দেখবে হয়তো এখন দুঃখ, একটু কষ্ট মনের মধ্যে, খুব খারাপ সিচুয়েশন হয়তো তোমাদের মেবি আসছে, বাট এই বলে একদম ভাববে না যে গোটা লাইফটাই আমার কষ্টকর, বিকজ এই তো শুরু, সবে এখনো অনেক দূর যেতে হবে তোমার। তো এই দেখবে কষ্টটা কিছুক্ষণে হয়, বাট আনন্দটা অনেকটা বেশি হয়, তার আরো দ্বিগুণ তিনগুণ হয়। তো ওই জন্য জাস্ট আমাদেরকে ওয়েট করতে হবে, এবং আমাদের যে কাজ ক্লাস 12 এর ভালো একটা রেজাল্ট করা, এটা আমাদের করে যেতে হবে সবাই, ঠিক আছে? আচ্ছা বেশ, চলো। তো দেখো এখানে বলছে যে and have suffered greatly, এবং দারুণ ভাবে আমি সাফার করেছিলাম, both with those that love me, দুটোই আমি দারুণ ভাবে আমার ভালোবাসি এবং আমিও ভালোবাসি। and alone on shore, এবং মাঝে মাঝে একাকিত্ব তীরের দিকে রয়ে অ্যাকচুয়ালি দাঁড়িয়ে থাকি। মানে কি বলছে যে ভাববে না যে তোমার লাইফে সবসময় তোমার ফ্রেন্ডরা থাকবে, সবাই সবসময় তোমার পাশে থাকবে, ওরকম নয়, তোমাকে একাও মাঝে মাঝে যুদ্ধ করতে হবে। সেটাই ইউলিসিস এখানে বলছেন যে লাইফে নিজে সব থেকে ভালো ফ্রেন্ড হও, তাহলে দেখবে তোমার কারো কোনো প্রয়োজন হবে না, কারণ তুমি নিজেই সব থেকে তোমার বেস্ট ফ্রেন্ড, তাই না? আচ্ছা, on shore and went through scalding drifts the rainy Hades. Okay,
ভেক্স দ্য টিমস। কি বলছে দেখো এখানে বলছে ওয়েন যখন থ্রু দ্য স্কার্টিং ড্রিফট, স্কার্টিং মানে গোয়িং স্পিডলি, খুব দ্রুত গতিতে ড্রিফটস দ্য রেইনি হেডেস। অর্থাৎ রেইনি হেডেস মানে কি? দেখবে আমরা যেমন দেখবে তোমাদেরকে মা অনেক ক্ষেত্রে বলে না যে বাবু দেখ তো আকাশে কোনো তারা আছে কিনা, তারা থাকলে কি হয়? তখন বলে না মা তারা তো আছে, অ্যাকচুয়ালি তার মানে একটা তারা নেই, তখন মা বলে তাহলে বৃষ্টি হবে। তাহলে কি তারা দেখে আমরা কি করি? দেখো উপরে যদি মেঘ থাকে তাহলে তারা দেখতে পাবো না। তেমনই ভাবে ওই সকল গ্রিক মাইথোলজির মানুষেরা তারাও এইভাবে আমাদেরকে শেখায় যে কিভাবে আমরা তারা দেখার মধ্য দিয়ে বা কনস্টেলেশন দেখার মধ্য দিয়ে বা হেডিস দেখার মধ্য দিয়ে আমরা হচ্ছে কি করতে পারি? আমরা বৃষ্টির পূর্বাভাস করতে পারি। ওকে, দেখো এই যে হেডিস রয়েছে এটা কি অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের যেমন ওনারা গ্রিক মাইথোলজি তারা দেখে যেমন বৃষ্টি পূর্বাভাস করে, তেমন আমরা মাঝে তারা দেখে বৃষ্টি পূর্বাভাস করি। তো এটাই ওখানে বলা আছে যে থ্রু দ্য স্কার্টিং ড্রিফটস, এবং মাঝে আছে কনস্টেলেশন বা তারার বলতে পারো এরকম একটা বলতে পারো রেখা আমরা দেখে বুঝতে পারি যে বৃষ্টি আসবে, রেইনফল হবে, তাই না? তো বলছে ভেক্স দ্য ডিমস, ডিম মানে হচ্ছে ডাল বা বলতে পারো ফেকলেস সি, ঠিক আছে? সেই ডাল বা ফেকলেস সিতে হঠাৎ করে কি হয়? ঝড় উঠে যায়। আর ভাবো সমুদ্রে যদি ঝড় ওঠে তাহলে সেটা কতটা ডেঞ্জারাস। সো সেই ব্যাপারটা এখানে আমি বলছি। ওকে, আই অ্যাম বিকাম মানে দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আই বলতে কে? আই বলতে আমাদের ইউলিসিস। বলছে আমি এমন একটা নাম হয়েছি, আমি এমন একটা নাম হয়েছি, ঠিক আছে? মানে এই জন্য একটা কথা মনে রাখবে, তোমার যেটা নাম রয়েছে না, যেমন ধরুন আমরা বিরাট কোহলি, সচিন তেন্ডুলকার, এনাদের নামের মধ্যে আমরা ওনাদেরকে চিনি এবং তার সাথে ওনার কাজের মধ্যে, মানে ওনারা ভালো খেলেছেন বলে ওনার নামটা এত ফেমাস হয়েছে। তেমন ভাবে তোমার যে নামটা রয়েছে, তোমার বাবা মা দেওয়া নাম বা কারো দেওয়া যে নাম রয়েছে, সেই নামটাকেও তোমাকে সারা বিশ্বের কাছে ফেমাস করতে হবে। এটাই হচ্ছে রিয়েল পারপাস। বিকজ তুমি যদি ফেমাস করতে পারো তাহলে কি হবে? তাহলে তোমার নামটাই যথেষ্ট। তোমার নামটা শুনলেই সবাই তোমাকে জেনে যাবে যে না তুমি হচ্ছে সে, ঠিক আছে? তো কাজ করে যেতে হবে, কঠোর পরিশ্রম করে যেতেই হবে শেষ নিঃশ্বাস পর্যন্ত। আই অ্যাম বিকাম নেম, এবং আমি এমন একটা নাম হয়েছি ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট। এবং অলওয়েজ রোমিং, রোমিং মানে কি? এদিক ওদিক বিচরণ করা, ঠিক আছে? উইথ আ হাংরি হার্ট, হাংরি মানে যে খুব খিদে পেয়েছে নাকি? না বাবা, খিদে বলতে এখানে খাওয়ার খিদে না, এখানে হচ্ছে ঘোড়ার খিদে। অনেকে ঘোড়ার খিদে থাকে না, যে আমি এখানে ঘুরতে যাবো, এখানে যাবো, সেখানে যাবো, তাই না? তো বলছে যে এক্সপ্লোরার হওয়ার যে খিদে, সেই খিদে ওনার মধ্যে রয়েছে। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, এবং আমি অনেক কি জিনিস দেখেছি, অনেক কিছু জিনিস জেনেছি, ঠিক আছে? সিটিজ অফ মেন, এবং বিভিন্ন অঞ্চলের মানুষদের ম্যানার্স, তাদের ম্যানার সম্পর্কে, তাদের বিহেভিয়ার সম্পর্কে, তাদের ক্লাইমেট সম্পর্কে, এবং তাদের কাউন্সিল অ্যান্ড গভর্নমেন্ট সম্পর্কে আমি জেনেছি। তাহলে এই এত কিছু জিনিস সম্পর্কে ভাবো, তুমি যত জায়গা ঘুরবে, যত কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, তত তোমার অ্যাকুরেসি বাড়বে, তত তোমার ভুল হওয়ার সম্ভাবনা ততটা কমবে। তো সেইটাই আমরা আমাদের এই সিরিজের মধ্যে করব, যেখানে তোমরা তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আমার সাথে আলোচনা করতে পারো, আমিও তোমাদের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, myself not less but honored of them all, এবং বলছে যে হচ্ছে myself not, যে আমি যে শুধুমাত্র তাদের সম্মান করি, এখানে উনি বলতে চাচ্ছেন হয়তো যে আমি যে শুধুমাত্র ওই নতুন নতুন সিটিজেনরা রয়েছে তাদেরকে সম্মান করি, শুধু তা নয়, তারাও আমাকে ইকুয়ালি ভাবে রেসপেক্ট করে, তারাও আমাকে ইকুয়ালি ভাবে সম্মান করে, ঠিক আছে? and drunk delight of battle with my peers, peers মানে কি? fellow soldiers। বলছে আমার ফেলো সোলজার্সের সাথে কি করছে? ব্যাটেলের যে ডিলাইট, ব্যাটেলের যে আনন্দ, সে আনন্দ আমি পান করেছি। কোন যুদ্ধ? আমাদের ট্রোজান ওয়ারের যুদ্ধ। ট্রোজান ওয়ারের যুদ্ধের যে ডিলাইট, সেই ডিলাইট আমি পান করেছি, ডিলাইট আমি আনন্দ লাভ করেছি। ওকে, far on the ringing plains of windy Troy, far on the ringing place মানে চারিদিকে যে সমভূমি রয়েছে, সেই সমভূমির উপর দিয়ে কি করছে? যেহেতু আইল্যান্ড না, তো সেই সমভূমির উপর দিয়ে কি হচ্ছে? সময়টা উইন্ডি ট্রয়, যে ট্রয়ের যে বাতাস, সেই বাতাস এটার মধ্যে দিয়ে যাচ্ছে। I am a part of all that I have made, এবং আমি ভাবো, এই যে ভাবো আমার সাথে তোমার এই যে দেখা হলো এই যে ক্লাসের মধ্যে, তার কি তোমার এই বড় লাইফে আমার ছোট্ট একটা আমার তোমার সাথে আমার অ্যাকচুয়ালি বলতে পারো মুভমেন্ট স্টোর হয়ে রয়ে গেল কিছু সেকেন্ডের। তো এই জন্যই
যখনই দেখবে কারোর সাথে তোমরা দেখা করবে, যখনই কোনো জায়গায় যাবে, তখনই দেখবে তোমার লাইফের গোটা পার্টের মধ্যে 100টা ভালো পার্ট, তার মধ্যে 0.1% ওই পার্টিকুলার জায়গাটা স্টোর হয়ে যাবে। তেমনই ভাবে এখানে বলছে, ইউনিভার্সিটি বলছে যে আমি এত জায়গায় ঘুরেছি, এত জায়গা আমি একটা অংশ হয়ে গেছে আমার লাইফে, এত জায়গা আমার লাইফে একটা অংশ হয়ে গেছে। Yet all experience is an art. Art মানে একটা গেট, বা একটা বলতে পারো হচ্ছে গেট টাইপের, ঠিক আছে? Gate over through gleams that untraveled world whose margin fades. এবং বলছে এত এক্সপেরিয়েন্স এটা যেন একটা আমার কাছে দরজা। কি দরজা? যে আরো আনট্রাভেলড ওয়ার্ল্ড যেগুলো রয়েছে, যেগুলো আমি ট্রাভেল করেছি, সেই ওয়ার্ল্ডগুলোকে আমাকে কি করতে হবে? ট্রাভেল করতে হবে। Forever and forever when I move, যখন আমি চিরদিনের জন্য এদিক ওদিক জায়গা যাব, তখন আমার অদেখা জিনিস, অ্যাকচুয়ালি যেগুলো আমি ভ্রমণ করিনি, সেই জায়গাগুলোকে আমাকে ভ্রমণ করতে হবে, আমাকে এক্সপ্লোর করতে হবে। Forever, okay? How dull is it? It is to pause. এবং বলছে কতটা বোকামি হবে এটা, it is to pause, যে আমি এটাকে থামিয়ে দিই, যে আমি আমার বাবা এই ক্রিকেট ওকে। তো দেখো এখানে বলছে হাউ ইট ইজ টু পজ, যে কতটা বোকামি হবে যে এটা থামিয়ে দেওয়া, যে আমার এতদিনের যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে আমি থামিয়েছি। ভাবো তুমি একটা ক্রিকেটার হতে চাও, তো ক্রিকেটার হওয়ার যে স্বপ্ন তুমি যদি থামিয়ে দাও, তাহলে তুমি কতটা বোকামি কাজ করবে, কতটা অ্যাকচুয়ালি মনের মধ্যে যে ইচ্ছেটাকে দমিয়ে রেখে তুমি অন্য কাজ করবে। তো তার আগে কি করতে, তোমাকে পড়াশোনাটা ভালোভাবে করতে হবে। কারণ যদি পড়াশোনা ভালোভাবে করে নাও, তাহলে দেখবে তোমার লাইফে তুমি যে ফিল্ডে যাও, সেই ফিল্ডে তুমি একটা সুপিরিয়র স্টেজে তুমি বিলং করবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি কি বলছি, টু মেক অ্যান এন্ড, যে সব কিছু থামিয়ে দিলাম এরকম না, যে বাবা পড়াশোনা যে করছো হঠাৎ করে থামিয়ে দিলাম, আমার ভালো লাগছে না পড়তে, আমি আর পড়াশোনা করবো না, তাই না? তো এরকম করলে কি তুমি একটা বোকার মতো কাজ করবে, কারণ কি এত দিনের যে পরিশ্রম তুমি একেবারে স্টপ করে থামিয়ে দিলে। তো স্টপ করলে হবে না, আমাদের কন্টিনিউয়াসলি ভাবে কাজ করে যেতে হবে। টু রাস্ট আনবার্নিশ নট টু সাইন ইন নিউজ, এখানে উনিও না নিজেকে একটা যুদ্ধের তরোয়ালের সাথে তুলনা করছেন। উনি বলছেন বাবু একটা সরঞ্জামের ব্যবহার না করে তাহলে কি হয়ে যাবে, মরচে পড়ে যাবে, সেটাকে আর আমরা আগের মতো ব্যবহার করতে পারবো না। তাই জন্য বলছি যে আমিও আমার লাইফটা যদি ইউটিলাইজ না করি, আমার লাইফটাও মরচে পড়ে যাবে। as though to breathe while life pile on life, এবং বলছে যে নিঃশ্বাস নিলেই যে শুধুমাত্র জীবনটাকে ইউটিলাইজ করা যায় তা কিন্তু নয়। লাইফ পাইল অন লাইফ, যে লাইফের যেন স্তর পর স্তূপ যেন আমাদের তৈরি হচ্ছে, লাইফের পর লাইফ, পর লাইফ, while all too little, এবং এখানে পুনর্জন্মের কথা উনি হয়তো বলতে চাচ্ছেন। উনি বলছেন যে বারবার হচ্ছে এই যে আমরা বলি যে পুনরায় আবার জন্ম লাভ করবো, আবার নতুন জন্ম পাবো। তো উনি বলছেন যে এই এতগুলো জন্ম পাওয়ার পরও যেন আমার মনে হয় জীবনটা যেন খুবই ছোট, জীবনটা যেন খুবই সংকীর্ণ, আমার স্বপ্নগুলোকে পূরণ করতে গেলে আরো বেশি সময় আমায় কাজ করতে হবে। And of one to make little remains but every hour is saved, এবং বলছে প্রত্যেকটা জীবনই কিন্তু ছোট, বাট প্রত্যেকটা সময়কে কিন্তু আমাকে কাজে লাগাতে হবে। কি বলছে, বাট এভরি আওয়ার ইজ সেভ, এবং প্রত্যেকটা ঘন্টায় কিন্তু আমাকে কাজে লাগাতে হবে, ঠিক আছে? তারপর দেখো ফ্রম দ্যাট ইটারনাল সাইলেন্স, এবং চিরন্তন নিস্তব্ধতা থেকে সামথিং মোর আ ব্রিঙ্গার অফ নিউ থিংস, এবং প্রত্যেকটা চিরন্তন নিস্তব্ধতা কি করে, সামথিং মোর আরো নতুন নতুন আমার জিনিস দেয়। ব্রিঙ্গার অফ নিউ থিং, ব্রিং মানে জিনিস নিয়ে আসে, যে নতুন নতুন জিনিস আমার কাছে নিয়ে আসে। and while it were, while মানে যখন বা disgraceful, for some 3 suns to store and guard myself, যে আমার লাইফটাকে 3 suns মানে দিনের পর দিন আমি সংরক্ষিত করে, দিনের পর দিন আমি রাজা হিসেবে রাজত্ব করছি। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, আমার লাইফটা আমি আর ইউটিলাইজ করতে পারছি না, আমার লাইফটা ইনফিরিয়র হয়ে যাচ্ছে, তাই না? এখানে উনি বলছেন and this gray spirit, gray মানে ধূসর, কেন এটা গ্রে রং ব্যবহার করা হলো, কারণ আমরা ওল্ড এজেড বোঝাতে বা আমরা কোনো জিনিসকে খুব পুরনো বোঝাতে আমরা গ্রে কালারটা ব্যবহার করি। তো এখানে গ্রে রেফার্স টু বলতে পারো দিস এজ, তার এজটাকে একটু রেফার করে, ওল্ড এজ, ওকে। অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজাইর, এবং ওনার গ্রে স্পিরিটের ওনার মনের মধ্যে প্রচন্ড ইচ্ছে রয়েছে। কি ইচ্ছে? টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার। সিঙ্কিং স্টার মানে শুটিং স্টার, তোমরা কেউ তারা কথা দেখেছো? তারপরে সাই করে যেমন চলে যায়, তেমন ভাবে এখানে বলছে যে টু ফলো নলেজ, যে নলেজকে তোমায় ফলো করতে হবে, কেমন করে? লাইক আ সিঙ্কিং স্টার, যে তারা খোঁজার মতো তোমাকে নলেজকে ফলো করতে হবে।
বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট। এটা কিন্তু মনে রাখবে, আজ পর্যন্ত মানুষ যেইখানে যেতে পারে সেই পথ তুমি অতিক্রম করে যাবে, এই ইচ্ছে মনের মধ্যে রাখবে। ইউলিসিস বলছে মানুষ যেখানে ভেবেছে বৃদ্ধ মানুষ 60-70 বছর বয়স, ইনি কি আর হাঁটতে পারবে, ইনি কি আর সামুদ্রিক যাত্রা করতে পারবেন, উনি বলছেন হ্যাঁ আমি পারবো। মানুষ যেখানে কল্পনা করে সেই কল্পনার বিয়ন্ডে আমি যাব, এটাই হচ্ছে আমার রিয়েল পারপাস। এবার উনি ওনার সন্তানকে আমাদের সামনে ইন্ট্রোডিউস করবেন। ওনার সন্তানের নাম টেলিম্যাকাস। ওকে, ওনার সন্তানের নাম হচ্ছে টেলিম্যাকাস। ওকে, টেলিম্যাকাস হচ্ছে ওনার সন্তানের নাম। টেলিস্কোপ কিন্তু কেউ বলবে না, কি নাম? টেলিম্যাকাস। ওকে, আচ্ছা বেশ। বলছে এই দেখো, দিস ইজ মাই সান, মাই ওন টেলিম্যাকাস। দেখো ওর নাম টেলিম্যাকাস। টু হুম আই লিভ দ্য স্কেপট্রি অ্যান্ড আল। মানে কি এখানে বলছে স্কেপট্রি মানে রাজদণ্ড, রাজার যে রাজদণ্ড হয় না, এটা রাজদণ্ড থাকে না। তো বলছে টু হুম মানে আমার টেলিম্যাকাসকে আমি আমার এই রাজদণ্ডটা দিয়ে দেবো, অ্যান্ড এবং আইল্যান্ড মানে হচ্ছে আয়ারল্যান্ড, এবং আমি আমার আইল্যান্ডটাও আমি আমার টেলিম্যাকাসকে দিয়ে দেবো। ওয়েল লাভড অফ মি, এবং যে আমাকে খুব ভালোবাসে। ডিসার্নিং টু ফুলফিল, ডিসার্নিং মানে খুব কনসার্ভ বা বিচক্ষণ। কি বিচক্ষণ? কিসের বিচক্ষণ? বিচক্ষণ টু ফুলফিল দিস লেবার, মানে এই যে ভাবো রাজত্ব সামলানো, আইল্যান্ড সামলানো, এই সকল সামলানোর কাজে, মেইনটেনিং এর কাজে বা এই সকল ব্যাপারগুলোকে রুল করার কাজে আমার সন্তান টেলিম্যাকাস খুবই কনসাস। বাই স্লো প্রুডেন্স টু মেক মাইন্ড, অর্থাৎ স্লো প্রুডেন্ট মানে খুব ধীর বিচক্ষণতা, টু মেক মাইন্ড আর রাফ পিপল অ্যান্ড থ্রু সফট ডিক্রিজ সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড। উনি বলছেন বাবা একটা রাজাতে খারাপ লোকেরা থাকে, কারাপ্টেড পার্সনরা থাকে, উনি বলছেন যে খারাপকে কিছু বলতে পারো হচ্ছে রাফ পিপল যারা রয়েছে তাদেরকে কি করবে, তাদেরকে উনি সভ্য করবে, তাদেরকে উনি একজন গুড পার্সনে তৈরি করবে। উনি এখানে এটা বলছেন, অর্থাৎ তাদেরকে বিভিন্ন ধরনের সিভিক অ্যাক্টিভিটিস উনি দেবেন, সেই ব্যাপারগুলোকে উনি বলছেন সফট ডিক্রিজের মধ্যে দিয়ে। ওকে, মোস্ট ব্লেমলেস ইজ হি, এবং ইউলিসিস বলছে আমার চোখে, অর্থাৎ ইউলিসিসের চোখে টেলিম্যাকাস হচ্ছে সবথেকে ব্লেমলেস পারসন, মানে যার সম্পর্কে কোনো রকম কোনো নিন্দা বা কোনো খারাপ কথা শোনা যায় না। সেন্টার ইন দ্য স্পিয়ার, এবং আমি স্পিয়ারের একদম মানে আমার সন্তান কি করছে, স্পিয়ারের একদম মাঝখানে রয়েছে। এটা স্পিয়ার পাবে এই মাঝখানে, তো মাঝখানে থাকলে কি হবে, গোটা দিকটাকে উনি দেখতে পারবেন, তাই না? তো বলছে একদম মাঝখানে রয়েছে আমার সন্তান। ওকে, অফ কমন ডিউটি, তার সাধারণ যে ডিউটিস তার একদম মাঝখানে রয়েছে। Descend not to fail in offices of tenderness and pay meet adoration of my household gods. এবং উনি বলছে descend not to fail, এবং সে কিন্তু ব্যর্থ হবে না তার কাছে। in offices of tenderness মানে তার মধ্যে যে কোমলতা রয়েছে বা কাইন্ডনেস, সেইগুলোতে সে কোনোদিনও ব্যর্থ হবে না, সেইগুলো তার মধ্যে চিরদিন থাকবে। ওকে, and pay meet adoration to my household gods. adoration মানে হচ্ছে worship। বলছে ইউলিসিস বলছে যে আমি বলতে পারো হচ্ছে যে সকল দেবদেবীদের সম্মান করে পূজা অর্চনা করে হাউসহোল্ড গডস, তো তেমনই ভাবে আমার সন্তান সেই রকম একই রকম দেবদেবীদেরও কি করবে, সম্মান করবে এবং রেসপেক্ট করবে। when I am gone, এবং আমি যখন চলে যাব বা চলে যাই, he works his work I mind, very very important। বলছে আমি যখন চলে যাব সমুদ্রে যাত্রা, তখন he works his work মানে টেলিম্যাকাস তার কাজ সে নিজে করবে, I mind এবং আমি আমার কাজ নিজে করব, মানে সে তার রাজ কার্য চালাবে, আমি আমার সামুদ্রিক যাত্রা চালাবো। ঠিক আছে, তারপর দেখো দেয়ার লাইজ দ্য পোর্ট, ওই তো ওইখানে পোর্ট বন্দর রয়েছে, হারবার রয়েছে। দ্য ভেসেল পার্কস আর সেল, ভেসেল মানে শিপের মতো, ঠিক আছে, শিপের মতো ছোট, একটু বেশি বড় নয়। তো দ্য ভেসেল পার্কস আর সেল, ওকে, এবং ভেসেলরা তারা জলের উপরে সব রয়েছে, এবং জলের উপরে থাকলে কি হবে, দেখবে ঢেউটা আমরা দেখতে পাবো যেটা একটা ফুলে উঠছে, সোয়েল করছে,